আমি মোহাম্মদ আবু কায়সার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের তোমাদের অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকে যে লেকচারে আলোচনা করব, আমাদের এই লেকচারের বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 4, অংশীদারদের যোগ্যতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো রয়েছে সেগুলোতে নিয়মিত অংশগ্রহণ করো এবং তোমাদের যেই পাঠ্যসূচি রয়েছে সেটার আদলে আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। তোমরা অবশ্যই লেকচারগুলো ফলো করবে এবং তোমাদের বই যে রয়েছে সেই বই থেকেও পড়াগুলো দেখবে। লেকচারের সাথে সাথে তোমরা যদি বইগুলো দেখো তাহলে আশা করি তোমাদের পড়াগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো পড়া যদি তোমরা রেখে দাও বা লেকচার যদি রেখে দাও যে পরে আমরা আরেকবার, এখন নয় পরে দেখে নিব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পড়াগুলো থেকে যায়। অতএব তোমরা তোমাদের যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে অনলাইনে সেগুলো অবশ্যই দেখবে, কারণ একটি ক্লাস যদি না দেখো পরবর্তী ক্লাস আসতে আসতে পরে দেখা যাচ্ছে 2টি ক্লাস চলে যায়। এর সাথে সাথে তোমাদের অন্যান্য সাবজেক্টের যে লেকচারগুলো আছে সেগুলো জমে যায়। অতএব তোমরা কি করবে, তোমাদের যে লেকচারগুলো হচ্ছে সেগুলো অবশ্যই নিয়মিত শেষ করে ফেলবে। তাহলে আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মধ্যে চলে আসি। আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অধ্যায় থেকে অংশীদারদের যোগ্যতা, এবং আমরা আলোচনা করব অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা, মানে অংশীদারি চুক্তিপত্র কাকে বলে এবং অংশীদারদের যোগ্যতা, এগুলো নিয়ে। তাহলে আমরা সবার আগে অংশীদারি চুক্তিপত্র সম্পর্কে একটু জেনে নেই। অংশীদারি চুক্তিপত্রটা কি আসলে? অংশীদারি চুক্তিপত্রটা কি? তাহলে অংশীদারি চুক্তিপত্র, চুক্তিটা কি? চুক্তি হচ্ছে এক ধরনের শর্ত, যে শর্তগুলো অংশীদারদের মধ্যে থাকে। কি ধরনের শর্ত থাকতে পারে? যে কে কি ধরনের মূলধন নিবে, কে কি পরিমাণে লাভ বা মুনাফা নিবে, কে কি পরিমাণে লোকসান বা ক্ষতি বহন করবে, সেগুলো অবশ্যই অংশীদারি ব্যবসায়ের মধ্যে লিপিবদ্ধ থাকে। বা কে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অংশগ্রহণ করবে, কে কতটুকু পরিমাণে দায়ী থাকবে, সেই কথাগুলো কিন্তু অংশীদারি ব্যবসায় লিপিবদ্ধ থাকে, মানে অংশীদারি ব্যবসায় সেগুলো বলা থাকে। তাহলে সেই শর্তগুলোকেই বলা হচ্ছে অংশীদারি চুক্তি। তাহলে অংশীদারদের কথাটা লক্ষ্য করি, অংশীদারদের মধ্যকার যে শর্তাবলী তাকে বলা হয় অংশীদারি চুক্তি। এখন এই শর্তগুলো যদি লিখিত হয় তাহলে সেটা হয়ে যাবে অংশীদারি চুক্তিপত্র। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? অংশীদারদের মধ্যকার চুক্তিসমূহ লিখিত আকারে থাকলে সেটা হয় অংশীদারি চুক্তিপত্র, আর অংশীদারদের মধ্যকার যে চুক্তি সেটা যদি লিখিত না থাকে তাহলে সেটা হয়ে যায় চুক্তি। তাহলে অংশীদারদের মধ্যকার যে চুক্তিপত্র সেটা চুক্তি হতে পারে মূলত কয়ভাবে? 3 ভাবে। এটা গত ক্লাসে বলেছিলাম যে কি কি ভাবে হতে পারে। মৌখিকভাবে হতে পারে, তারপর হচ্ছে লিখিতভাবে হতে পারে, আর একটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত, এটি হতে পারে। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে লিখিত এবং নিবন্ধিত, এরপর লিখিত ভালো, কিন্তু মৌখিক যে চুক্তি রয়েছে সেই মৌখিক চুক্তি কোনো সত্যতা নেই এবং মৌখিক চুক্তির কোনো ভীতি না থাকায় এটা থেকে এই চুক্তির যে দাবি দেওয়া সেটা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না। তাই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একটি কথা বলা হয় যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, আর এই চুক্তিটা লিখিত হলে ভালো, লিখিত হওয়া ভালো, এবং লিখিত ও নিবন্ধিত হলে আরও ভালো। তাহলে লিখিত হওয়া বাঞ্ছনীয়, যেটাকে আমরা বলি। তাহলে আমরা কি শিখলাম? অংশীদারি চুক্তিপত্র, যে অংশীদারদের মধ্যকার যে শর্তাবলী তাকে বলা হয় অংশীদারি চুক্তি, আর এই শর্তাবলী কোনো পত্রে লিপিবদ্ধ থাকলে সেটাকে বলা হয় অংশীদারি চুক্তিপত্র। আর অংশীদারি চুক্তি হতে পারে কয়ভাবে? 3 ভাবে। কিভাবে? মৌখিক, লিখিত ও নিবন্ধিত। আশা করি এই
সংজ্ঞাটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে অংশীদারি চুক্তিপত্র আর চুক্তি কিন্তু এক না। চুক্তি দোনোটাই শর্ত থাকে, দোনোটার মধ্যেই শর্ত থাকে, কিন্তু শর্তটা যে সময় লিখিত না থাকে সেটা হয়ে যাবে অংশীদারি চুক্তি, আর শর্তটা যদি লিখিত হয় সেটা হয়ে যাবে অংশীদারি চুক্তিপত্র। আচ্ছা, তাহলে অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল। অংশীদারদের মধ্যকার শর্তাবলী লিপিবদ্ধ থাকলে সেটাকে বলা হয় অংশীদারি চুক্তিপত্র। বাস, এবার আমরা আসি অংশীদারি যে চুক্তি আমরা করব, তাহলে অবশ্যই আমাদের অংশীদারদের সাথে চুক্তিটা করব। সেই ক্ষেত্রে অংশীদারদের কিছু যোগ্যতার প্রয়োজন পড়ে, যে অংশীদারদের সাথে যে আমি চুক্তি করব সেই অংশীদাররা আসলে কি ধরনের হবে বা তাদের কোনো যোগ্যতা প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে অবশ্যই যে কোনো বিষয় এর ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন। যদি যোগ্যতাহীন বা কোনো ধরনের ন্যূনতম কোনো কিছুর যোগ্যতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব হয় না। তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও সেই একই পন্থা, যে অংশীদারি ব্যবসায় গঠনের ক্ষেত্রে অংশীদার যারা থাকবেন তাদের কিছু যোগ্যতার প্রয়োজন পড়ে। তাহলে যোগ্যতাগুলো কি কি হতে পারে, আমরা এখানে কয়েকটা যোগ্যতার কথা লিখেছি। যে 1 নম্বরে লিখেছি চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তি সম্পাদনের যোগ্যতা। 2 নম্বর সততা ও বিশ্বস্ততা। সততা ও বিশ্বস্ততা। তারপর 3 নম্বর হচ্ছে যোগ্যতা ও দক্ষতা। 3 নম্বর হচ্ছে কি যোগ্যতা ও দক্ষতা। 4 হচ্ছে কি আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা, আর্থিকভাবে সচ্ছল হতে হবে, মানে স্বাবলম্বী হতে হবে। 5 হচ্ছে কি চুক্তির শর্তাবলীর প্রতি আনুগত্য। চুক্তির যে শর্তাবলী রয়েছে সেটার প্রতি কি হতে হবে, আনুগত্য হতে হবে, মানে সেটা স্বীকার করে নিতে হবে, সেটা মেনে চলতে হবে। তাহলে এই 5টি পেলাম আমরা, যে অংশীদারদের যোগ্যতা। এই 5টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চুক্তি সম্পাদনের যোগ্যতা, সততা ও বিশ্বস্ততা, যোগ্যতা ও দক্ষতা, আর্থিক সচ্ছলতা, চুক্তি শর্তাবলী প্রতি আনুগত্য। চুক্তির যে শর্তাবলী রয়েছে সেটার প্রতি আনুগত্য। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি। তাহলে 1 নম্বর হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা। তাহলে চুক্তি সম্পাদনের যোগ্যতা, তাহলে যোগ্যতাটা কি, কিভাবে বুঝবো যে এই ব্যক্তিটা আসলে আমার সাথে যে চুক্তি করতে যাচ্ছে তার কি কি যোগ্যতার দরকার। তাহলে সেই বিষয়ে কি একটি বিষয় খেয়াল রাখতে হবে, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না। এই জন্যই বলা হচ্ছে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। তাহলে যার সাথে চুক্তি করব সেই ব্যক্তিকে অবশ্যই চুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং সেই চুক্তি সম্পর্কে জ্ঞান থাকার জন্য তাকে কি করতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। সুস্থ মানে মানসিকভাবে বিপর্যস্ত বা যেটাকে বলা হচ্ছে পাগল বা মস্তিষ্ক বিকৃত, এরকম ব্যক্তি দ্বারা চুক্তি সম্পাদন করা সম্ভব নয়। অথবা কোনো ব্যক্তি মৃত, তাকে চুক্তির আওতাধীন করে রাখা হয়েছে, সেটাও সম্ভব নয়। অথবা কোনো ব্যক্তি হারিয়ে গিয়েছে, অথবা কোনো ব্যক্তি জীবিত আছে কিন্তু সে মতামত প্রকাশ বা কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অক্ষম, বা ব্যবসা প্রতিষ্ঠানের যে চুক্তিসমূহ সেগুলো পাঠ করা বা সেগুলো বুঝে ব্যাখ্যা করার ক্ষমতাও তার নেই। হতে পারে একজন ব্যক্তি প্যারালাইজড হয়ে পড়ে আছে, সে কথাও বলতে পারে না, হাত পা কিছুই নাড়াতে পারে না, কিন্তু একজন অংশীদার হিসেবে তাকে চুক্তিতে আবদ্ধ করা হলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার যে মত প্রকাশের স্বাধীনতা সেটা কিন্তু এখানে খর্ব হচ্ছে। সেই বিষয়টা এখানে চুক্তি সম্পাদনের যোগ্যতার মধ্যে পড়বে। তারপরে আরেকটা কি হতে হবে, সর্বপ্রথম এগুলোর আগে তাকে কি হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। আর বাংলাদেশের আইন দ্বারা আমরা 18 বছর পূর্ণ না হলে তাকে কিন্তু নাবালক বলে থাকি। অতএব কি হতে হবে, চুক্তি সম্পাদনের জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং সেক্ষেত্রে সাবালক হওয়ার জন্য তাকে 18 বছরের পূর্ণ হতে হবে। 18 বছর যদি পূর্ণ না হয় তাহলে সেই ক্ষেত্রে সবার মধ্যে সকলের সম্মতিক্রমে হয়তো বা একজন নাবালককে তার সুবিধা প্রদানের জন্য, শুধুমাত্র তাকে সুবিধা প্রদানের জন্য অংশীদার হিসেবে গণ্য করা যেতে পারে। সেক্ষেত্রে তাকে কোনো দায় বহনের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। তাহলে এখানে চুক্তি সম্পাদনের যোগ্যতা আমরা
মোটামুটি অনেকগুলো কথা শুনলাম। এর মেন কথাটা কি দাঁড়াচ্ছে যে তাকে সাবালক হতে হবে, মানে 18 বছর পূর্ণ হতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী। তারপর কি হতে হবে, তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, জীবিত ব্যক্তি হতে হবে, কোনো মৃত বা হারানো ব্যক্তি বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি বা কার্য সম্পাদনে অক্ষম, মোট কথা মতামত প্রদানে অক্ষম, এরকম ব্যক্তিকেও অংশীদার হিসেবে গণ্য করা যাবে না। বা দেউলিয়া হয়ে যাওয়া, যার কোনো সম্পত্তি নেই বা দেখা যাচ্ছে যে দায়গ্রস্ত, এই ধরনের ব্যক্তিকেও অংশীদারি ব্যবসায়ী হিসেবে গণ্য করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে চুক্তি সম্পাদনের যোগ্যতার বিষয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়ে আসব। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে সততা ও বিশ্বস্ততা। সততা ও বিশ্বস্ততা বলতে বোঝাচ্ছে যে অংশীদারি ব্যবসায়ে যারা অংশীদার রয়েছেন তাহলে সেই অংশীদার একজন অপরজনের উপর বিশ্বস্ত থাকবেন। একজন অপরজনের যে সততা রয়েছে সে সততার মাধ্যমে কাজ সম্পাদন করবেন। কারণ কি হয়, একজন অন্য জনের অনেক সময় প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন, একজনের অবর্তমানে আরেকজন কাজ করতে পারেন, বা একজন যে কাজটি করছেন সেটা কিন্তু সে প্রতিষ্ঠানের নামেই কাজটি হচ্ছে। তাহলে কোনো কারণে যে একজন ব্যক্তি কোনো ভুল কাজ করলে সেই ভুলের মাসুল কিন্তু অন্যান্যদেরও দিতে হচ্ছে। অতএব সেই ধরনের ভুল যাতে না হয় সেই জন্য কি হতে হবে, সৎ থাকতে হবে, যে আমার কারণে আমি যদি অসৎ কোনো কাজ করি তাহলে সেই প্রতিষ্ঠানের সকলেই দায়ী থাকবে। আমি যদি বিশ্বস্ততা নষ্ট করে থাকি অন্য কারো কাছে তাহলে সেই বিশ্বস্তহীনতার কারণে আমার অন্যান্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে সততা এবং বিশ্বস্ততা, এটা অংশীদারি ব্যবসার গুরুত্বপূর্ণ একটি যোগ্যতার মধ্যে অন্তর্ভুক্ত হয়। সাধারণত দেখা যাচ্ছে যে একজন অংশীদার অন্য একজন অংশীদার মানে কি, অংশ, একটি ব্যবসা প্রতিষ্ঠানের অংশ তিনি। তাহলে তিনি যদি কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হন তাহলে কিন্তু সেই ব্যর্থতার দায়ভার প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের উপরেও পড়ে। যদি তিনি কোনো ধরনের ব্যবসায়িক দুর্ঘটনায় পড়েন তাহলে সেই দুর্ঘটনার দায়ভার কিন্তু অন্যদেরও নিতে হচ্ছে। বা এই জন্য তাকে কি করতে হবে, সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে এবং বিশ্বস্ত হতে হবে, যাতে একজন যে কাজটি করছে অন্যান্য সদস্যরা সেগুলোর প্রতি আস্থা রাখতে পারে, যে না, যে কাজটি করছে সেই কাজটির প্রতি আমাদের সকলের একাত্মতা আছে, সে বিশ্বস্ততার সহিত কাজ করে। অতএব আমার কাজ করা আর তার কাজ করা একই, তার কাজের প্রতি আমাদের কোনো ধরনের কি নেই, কোনো অভিযোগ নেই। তাহলে এই জন্য কি করতে হবে, অংশীদারদের যোগ্যতার ক্ষেত্রে সততা এবং বিশ্বস্ততার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। 3 নম্বরে আসি, যোগ্যতা ও দক্ষতা। তাহলে যোগ্যতা ও দক্ষতা, যোগ্যতা বলতে বোঝাচ্ছে কি, তাহলে অংশীদারদের কি করতে হবে, যোগ্যতা সম্পন্ন হওয়া ভালো। কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অংশীদাররা যে ব্যবসাটি করছে সেই ব্যবসার ক্ষেত্রে তাকে সেই বিষয়ে যদি যোগ্যতা থাকে এবং দক্ষতা থাকে তাহলে সেই বিষয়টা অনেক বেশি কার্যকর হয়। দেখা গেল যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেকনিক্যাল বা কারিগরি, যেটাকে বলা আছে কারিগরি শিক্ষা, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠল। তাহলে সেই ক্ষেত্রে যদি তাদের শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে সেই বিষয়ের উপরে, যে কারিগরি জ্ঞানের উপরে যদি দক্ষ এবং যোগ্যতা, একাডেমিক যে সার্টিফিকেট নর্মাল থাকে কারিগরি জ্ঞানের উপরে, সেই বিষয়টা যদি না থাকে তাহলে কিন্তু অংশীদাররা সেই ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো পরিচালনা করতে পারবে না। এবং সেই কারিগরি যে বিষয়ভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে সাথে তাকে সেই বিষয়ের উপরে যদি সে আরো বেশি কর্মদক্ষতা অর্জন করে থাকে তাহলে সেক্ষেত্রে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করবে। তাহলে এর সাথে সাথে ধরা গেল একজন ডাক্তার যদি চিন্তা করেন যে আমি একটি চেম্বার পরিচালনার ক্ষেত্রে আমি একটি ডায়াগনস্টিক সেন্টার দিব এবং সেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞগণ সেখানে বসে ডাক্তারি পরামর্শ প্রদান করবে রোগীদের। তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হচ্ছে, সর্বপ্রথম ডাক্তারি যে জ্ঞান সেই জ্ঞানটা অর্জন করতে হচ্ছে, এবং সে যদি কোনো হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত থাকে তাহলে সেই দক্ষতাও কিন্তু তার সেই যোগ্যতার সাথে যুক্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এখন প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ, ডাক্তার ছাড়াও তো অনেকে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করে থাকে। হ্যাঁ, করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যদি যোগ্যতা এবং দক্ষতা বিষয়টা বিবেচনায় নিয়ে আসা হয় অংশীদারদের যোগ্যতার মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে সে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ঘটনা বা ব্যবসা প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ কমে যায়। তাহলে 3 নম্বর শিখলাম যোগ্যতা ও দক্ষতা। 4 হচ্ছে আর্থিক সচ্ছলতা। তাহলে অংশীদাররা যারা অংশীদারি ব্যবসায় অংশগ্রহণ করবেন তাদেরকে কি হতে হবে? আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। কেউ ঋণগ্রস্ত অথবা কেউ প্রতিষ্ঠানের দায় বহনে অক্ষম, এই ধরনের ব্যক্তিকে অংশীদারি ব্যবসায় যদি নেওয়া হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের একজনের দায় অন্যদের উপরও যেয়ে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে এই আর্থিক অসচ্ছলতার বিষয়টি অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে। ধরা গেল যে 3 জন মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলো, 3 জনের মধ্যে একজনের আর্থিক অসচ্ছলতা রয়েছে, কিন্তু তার এই অসচ্ছলতার কারণে প্রতিষ্ঠান কিন্তু কোনো দায় বহন করলে শুধুমাত্র তার একার উপরে বর্তাবে না, বাকি যে 2 জন আছে তার উপরেই বেশি চাপ প্রয়োগ হবে। কারণ প্রতিষ্ঠান যে সচ্ছল যারা রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু প্রতিষ্ঠান যে দায় বহন করবে সেই দায়ের ক্ষতিপূরণ আদায় করতে, যে দাবি দেওয়া আছে অন্যান্য প্রতিষ্ঠানের, সেগুলো আদায় করতে অনেক বেশি সচেষ্ট হবে। অতএব আর্থিক সচ্ছলতা অনেক বেশি প্রয়োজন। আর্থিকভাবে অসচ্ছল এরকম কোনো যদি অংশীদার ব্যবসা প্রতিষ্ঠানে আসে, সেই ক্ষেত্রে তার যে অদক্ষতা বা তার যে আর্থিক অসচ্ছলতাগত যে দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ কিন্তু সে নিবে এবং অন্যান্যরা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আর্থিক অসচ্ছল ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ে যুক্ত করা বাঞ্ছনীয় নয়। তারপর হচ্ছে চুক্তির শর্তাবলীর প্রতি আনুগত্য। এখন আমি যে কথাগুলো বললাম যে চুক্তি সম্পাদনের যোগ্যতা আছে একজন ব্যক্তির, সততা ও বিশ্বস্ততা, যোগ্যতা ও দক্ষতা, আর্থিক সচ্ছলতা সবগুলোই আছে, কিন্তু সে আনুগত্য নয়, মানে সে এই শর্তগুলো সবগুলোই আছে কিন্তু সে এটা মানতে নারাজ, মানে এটার প্রতি অনুগত না। অনেকে আছে না যে সৎ কিন্তু সে এই মতের সাথে তার মতের মিল না হয় সে প্রতিষ্ঠানে সহযোগিতা করছে না, বা প্রতিষ্ঠানের সফলতার জন্য সে এগিয়ে যাচ্ছে না। সে চিন্তা করে যে আমার এখানে মূল্যায়ন করা হয়নি, আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারিনি, অতএব এই সফলতা যাতে না হয় সেই ক্ষেত্রে আমি বাধাও দিব না, বা সেই সফলতার জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমের জন্য আমি এগিয়েও যাব না। মানে আনুগত্য প্রকাশ করা না, সেটার সাথে একতাবদ্ধভাবে পরিশ্রম করে ব্যবসায়ের যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জন্য তার যে কর্ম স্পৃহা থাকার কথা সেটা থেকে সে দূরে চলে আসে। তাহলে এই জন্য চুক্তি শর্তাবলীর প্রতি আনুগত্য থাকতে হবে। যে শর্তাবলী দেওয়া হচ্ছে যে তোমাকে সততা ও নিষ্ঠাবান হতে হবে, তোমাকে প্রতিষ্ঠানের যে নির্দেশাবলী রয়েছে সেগুলো মেনে চলার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? ব্যক্তি স্বার্থ ত্যাগ করে প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলোর প্রতি যদি আনুগত্য প্রকাশ না করে, বা অনেকে যদি চিন্তা করে যে প্রতিষ্ঠানের একক মালিক আমি, প্রতিষ্ঠানের যেহেতু আমার অংশ পরিমাণ বেশি, অতএব আমি যে সিদ্ধান্ত নিব সেটাই সবাইকে মেনে চলতে হবে, এই ধরনের কথা যদি কেউ চিন্তা করে তাহলে সে প্রতিষ্ঠান অবশ্যই কি লোকসানের সম্মুখীন হবে। অতএব চুক্তি শর্তাবলীর প্রতি অবশ্যই কি থাকতে হবে? আনুগত্য থাকতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম অংশীদারি চুক্তিপত্রের সংজ্ঞা। তাহলে অংশীদারদের মধ্যকার যে শর্তাবলী থাকে সেগুলো লিখিত হলেই বলা হয় অংশীদারি চুক্তিপত্র। আর অংশীদারদের যোগ্যতা আমরা শিখলাম 5টি। চুক্তি সম্পাদনের যোগ্যতা 1, 2 শিখলাম সততা ও বিশ্বস্ততা, 3 শিখলাম যোগ্যতা ও দক্ষতা, 4 শিখলাম আর্থিক সচ্ছলতা, আর 5 শিখলাম চুক্তির শর্তাবলীর প্রতি আনুগত্য। যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আবার আসব এবং এই অধ্যায়ে আমরা আজকে প্রায় ধরতে গেলে শেষই করে ফেলেছি। অতএব অধ্যায়ের যে আলোচনার বিষয়গুলো ছিল সেগুলো তোমরা অবশ্যই আবার দেখবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং সেই অনুযায়ী আমরা উদ্দীপকের উত্তরগুলো পড়ার চেষ্টা করব। তাহলে দেখব অতি সহজে আমরা উদ্দীপকের উত্তর দিতে পারব।
তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।